এখন আমরা আলোচনা করব ডাটাবেস নিয়ে। ডাটাবেস হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি সিস্টেম ডিজাইন বলি বা আমরা নর্মালি অ্যাপ ডিজাইন বলি, অ্যাপ ডেভেলপমেন্ট বলি, এখানে ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমাদের যদি এটা ভালো সিস্টেম ডিজাইনার বা অ্যাপ আমরা বিল ডেভেলপার হতে চাই, তো ডাটাবেস সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকা লাগবে। তো সবার প্রথমে জানি যে হোয়াট ইজ ডাটাবেস, যে ডাটাবেস জিনিসটা আসলে কি। নর্মালি যদি চিন্তা করি, আমাদের যাদের একটু এক্সপিরিয়েন্স আছে, আমরা যারা হয়তো একটা অ্যাপ বা ওয়েবসাইট বিল্ড করছি, আমরা জানি যে অনেকগুলি ইনফরমেশন হচ্ছে আমাদের স্টোর করে রাখা লাগে ফিউচারে শো করার জন্য বা ফিউচারে এটার উপর কোনো অপারেশন করার জন্য। তো এইসব যে ইনফরমেশন গুলি, এটা হচ্ছে আমরা কিভাবে স্টোর করব। নর্মালি আমরা চাইলেই তো আসলে একটা প্লেন টেক্সট ফাইলের মধ্যে আমরা সবগুলি ইনফরমেশন লিখে রাখতে পারি। বাট এভাবে লিখে রাখলে আসলে এটা একটা ভালো ওয়ে না, বিকজ আমরা চাইলে হচ্ছে খুব দ্রুত একটা জিনিস এখান থেকে খুঁজে বের করতে পারবো না, বা একটা জিনিস খুব সহজে এখানে এডিট করতে পারবো না বা ডিলিট করতে পারবো না। সো ডেটাবেস হচ্ছে একটা সিস্টেম যেখানে হচ্ছে আমরা এই কাজগুলি খুব সুন্দরভাবে করতে পারি, যে আমাদের ডেটাটাই স্ট্রাকচারাল ওয়েতে থাকে। তো এটা হচ্ছে নর্মালি ডেটাবেস। তো ডেটাবেসে আমরা হচ্ছে কোয়ারি করতে পারি, আমরা কোনো কিছু ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। তো এই জিনিসগুলি হচ্ছে ডেটাবেসের একটা নর্মাল অপারেশন। তো এখন আমরা একটু জানি যে ডাটাবেস ট্রানজাকশনটা কি। ডাটাবেস ট্রানজাকশন হচ্ছে যে অনেকগুলি অপারেশন, যেটা হচ্ছে ধরা যাক যে তিন চারটা অপারেশন, এটা যদি একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট থাকে, সেই জিনিসটাকে হচ্ছে ট্রানজাকশন বলা হয়। যেমন আমরা যদি একটা ছোট এক্সাম্পল ধরি, যেমন একটা ক্রেডিট কার্ড কোম্পানি ধরলাম। ক্রেডিট কার্ড কোম্পানি তার ইউজারের রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে কোনো কিছু বাই করার সুবিধা দেয়। তো এক্ষেত্রে যেটা হবে, যখন একটা ইউজার একটা তার ক্রেডিট কার্ডের রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে সে কোনো কিছু বাই করতে যাবে, তখন যেটা হবে যে ক্রেডিট কার্ড নর্মালি আসলে চেক করবে যে সে আসলে যে অ্যামাউন্টটা বাই করতে চাইতেছে ওই জিনিসটা কি তার রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে হয় কিনা। তো সবার প্রথমে আসলে রিওয়ার্ডস পয়েন্টটা টাকায় কনভার্ট হবে। তো এরপরে হচ্ছে ওই টাকা থেকে ওই ট্রানজেকশনটা মাইনাস করা হবে। সো রিওয়ার্ডস পয়েন্ট থেকে যদি কোনো কারণে একদম ইনিশিয়াল যে স্টেপটা ছিল, যে রিওয়ার্ডস পয়েন্ট থেকে যদি আসলে টাকায় কনভার্ট করাটা কোনো কারণে ফেল হয় বা ওই টাইমে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু তার নেক্সট যে স্টেপটা ছিল যে ওই রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে ওই একটা জিনিস পারচেস করা, ওটা কিন্তু সাকসেসফুল হবে না। তো এই জিনিসটা হচ্ছে ট্রানজেকশন, যে আমাদের যে প্যারালালি অপারেশন থাকে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্স, এই সিনারিওটাকে ডেটাবেস ট্রানজেকশন বলে। তো একটা ডেটাবেসের আমরা হচ্ছে একটা এসিড প্রপার্টি সম্পর্কে জানি, যে একটা ডেটাবেসে এসিড প্রপার্টি থাকে। তো এসিড প্রপার্টির মানে হচ্ছে যে এখানে চারটা জিনিস মিলে হয়, যে অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন আর ডিউরেবিলিটি। এই চারটা জিনিস মিলে হচ্ছে একটা ডেটাবেসের এসিড প্রপার্টি কনসিডার করা হয়। তো আমরা হচ্ছে একে একে ব্যাপারগুলি দেখি, যে সবার প্রথমে যদি আমরা চিন্তা করি অ্যাটমিসিটির ব্যাপারে, যে অ্যাটমিসিটি হচ্ছে যে আমাদের ডেটাবেসে যে আমরা একটু আগে ট্রানজেকশন বললাম। সো ট্রানজেকশন যখন হবে একটা ডেটাবেসে, ট্রানজেকশনের দুইটা আউটকাম হবে, আইদার হচ্ছে অ্যাবর্ট আর কমিট। অ্যাবর্ট মানে হচ্ছে যে কোনো কারণে যদি ফেল হয়, সো হোল ট্রানজেকশনটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যাজ ইফ যে আসলে আগের যে চেঞ্জেস গুলি হয়েও থাকে ওটা আবার রিভার্ট করা হবে। আর আইদার হচ্ছে কমিট হবে, যে কমিট মানে হচ্ছে যে আমাদের সবগুলি ট্রানজাকশনে যেসব অপারেশন ছিল, প্রত্যেকটা অপারেশন যদি সাকসেসফুল হয়, তো ডেটাবেসের একটা নিউ স্টেটে আসবে যে আমাদের ট্রানজাকশনটা সাকসেসফুল হয়েছে। তো এই অ্যাটমিসিটির মানে হচ্ছে যে আমাদের এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে, যে ট্রানজাকশন আইদার অ্যাবর্ট হবে আর আইদার কমিট হবে। সো যেটা বললাম আগের এক্সাম্পলে, যে যদি কোনো কারণে হচ্ছে যে ইউজার তার রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে সেটা জিনিস কিনতে চাচ্ছে, বাট এটা কোনো কারণে ফেল হয়। তো সবার প্রথমে যদি তার রিওয়ার্ডস পয়েন্ট ধরি, যে তার হচ্ছে 1000টা রিওয়ার্ডস পয়েন্ট ছিল, তো সে হচ্ছে তার 500 রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে কোনো কিছু কিনতে যাচ্ছে। তো কোনো কারণে যদি দেখা যায় যে আসলে তার এটা পারচেস করতে পারতেছে না, যে সে এরকম কিছু পারচেস করতে চাচ্ছে যেটা আসলে 500 রিওয়ার্ডস পয়েন্ট হয় না। সো এই ক্ষেত্রে ইনিশিয়ালি যখন চেক করার সময় 500 রিওয়ার্ডস পয়েন্ট মাইনাস করা হয়েছিল, ওটা কিন্তু তাকে ব্যাক দিবে, যাতে হচ্ছে যে ট্রানজাকশনে যেহেতু অ্যাবর্ট হয়েছে, তার রিওয়ার্ডস পয়েন্টও আগের জায়গায় ফেরত যাবে এবং তার অ্যামাউন্টও আগের জায়গায় ফেরত যাবে। এরকম হবে না যে কোনো কারণে তার রিওয়ার্ডস পয়েন্টটা কেটে নিছে বাট ট্রানজাকশন সাকসেসফুল হলো না, সেই ক্ষেত্রে তার রিওয়ার্ডস পয়েন্টটা ফেরত দেওয়া হবে না, এরকম কোনো কিছু হবে না। যে নর্মাল হচ্ছে আমরা যদি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল একটা দেখি, যে আমাদের যে এমএফএস কোম্পানিগুলি আছে, যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, তো এখানে যদি কোনো একটা অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাতে চাই, ধরি যে আসলে অ্যাকাউন্টে টাকা রিসিভ করা পসিবল না কোনো কারণে, যে অ্যাকাউন্টটা সাসপেন্ডেড বা এরকম কোনো রিজনে, সেক্ষেত্রে আসলে কি হবে, যে তখন কিন্তু ওই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ব্যাক আসবে। রিজন যেহেতু এটা একটা ট্রানজেকশন, এটা যেহেতু ফেল হয়েছে, অ্যাবর্ট হয়েছে, সো এটা হচ্ছে আগের স্টেটে ব্যাক আসবে। তো এটাই হচ্ছে যে অ্যাটমিসিটির মেইন কনসেপ্ট, যে একটা ট্রানজেকশন আইদার অ্যাবর্ট হবে আর কমিট হবে, এবং এমন ভাবে হবে যাতে হচ্ছে যে এই দুইটার মধ্যে একটাই হবে, এবার আমাদের ডাটা বেসের যে অ্যাটমিসিটি এটা যাতে মেনটেন করা হয়। তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে আমাদের যে ট্রানজেকশনটা হবে, ট্রানজেকশনের আগে এবং পরে ডাটাবেসটা হচ্ছে কনসিস্টেন্ট থাকবে। তো এটা একটা ছোট একটা এক্সাম্পল দেখি, যে ধরলাম এখানে একটা ইউজার ওয়ান আছে। ইউজার ওয়ান হচ্ছে তার আহ, আরেকটা ইউজার বি আছে। ইউজার ওয়ান এ চাচ্ছে, আই মিন এ আর বি।
সো ইউজার এ চাচ্ছে সে বি তে কিছু টাকা ট্রান্সফার করবে। তো শুরুতে ধরি তার কাছে আসলে 1,000 টাকা ছিল, আর ধরি ইউজার বি তার কাছে 500 টাকা ছিল। তো এখান থেকে প্রথমে যেটা হবে, যখন আসলে ট্রানজাকশনটা এক্সিকিউট হবে, তো সে যেহেতু 100 টাকা সে ট্রান্সফার করবে, সো প্রথমে হচ্ছে তার এখান থেকে 100 টাকা মাইনাস হবে। তো এখান থেকে তার 100 টাকা মাইনাস হয়ে তার হচ্ছে 900 টাকা থাকবে। এবং এই 100 টাকা যেটা মাইনাস হলো এটা হচ্ছে যে অ্যাকাউন্ট বি তে যাবে, সেটা তার অ্যাকাউন্টে গিয়ে 600 টাকা হবে। সো কনসিস্টেন্সির মানে কি, যে এটা হচ্ছে আমার ট্রানজেকশন স্টার্ট, এই যে এই ফেজটা এটা হচ্ছে আমার ট্রানজেকশন স্টার্ট, আর এটা হচ্ছে আমার ট্রানজেকশন এন্ড। ঠিক আছে? তো আমি যদি একটা নর্মাল জিনিস দেখি, যে আমাদের ট্রানজেকশন যখন স্টার্ট হয়েছে তখন আসলে আমাদের দুইটা ইউজারের টাকার অ্যামাউন্ট ছিল 1600, 1500, দুইটার যোগফল ছিল 1500। আর যখন ট্রানজেকশনটা এন্ড হয়েছে তখনও কিন্তু দুইটা অ্যাকাউন্টের সামেশন হচ্ছে 1500। তো কনসিস্টেন্সি মানে এটাই বোঝায় যে ট্রানজেকশনের আগে এবং পরে ডাটাবেসটা মানে কনসিস্টেন্ট থাকবে। এমন হবে না যে আসলে আগে দুজনের টাকার অ্যামাউন্টের যোগফল ছিল 1500, বাট হচ্ছে ট্রানজেকশন একটা ভ্যালিড ট্রানজেকশনের পরে এটা হচ্ছে কোনো কারণে মিসম্যাচ হয়ে হয়তো 2000 হয়ে যাবে বা অন্য কিছু। এই জিনিসটা আমাদের কনসিস্টেন্সিতে হবে না। তো আমাদের কাজ হচ্ছে যে ডাটাবেসের কাজ হচ্ছে কনসিস্টেন্সির মানে হচ্ছে যে সে এই জিনিসটা মেনটেন করবে, যাতে হচ্ছে একটা ট্রানজেকশন আগে হওয়ার এবং পরে যাতে ওই অ্যামাউন্টটা সেম থাকে। ইন কেস হচ্ছে যেহেতু যদি কোনো কোনো ট্রানজেকশন ফেল হয় তখন যাতে আগের স্টেটে যায়, তখনও যাতে এই জিনিসটা কনসিস্টেন্ট থাকে। আচ্ছা, এরপরে যেটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে আইসোলেশন। আইসোলেশনের যেটা মিনিং সেটা হচ্ছে যে আহ, একটা ট্রানজেকশন যেটা হয়, একটা ট্রানজেকশন মানে হচ্ছে অনেকগুলি অপারেশনের সামেশন। মানে একটা সিঙ্গেল ট্রানজেকশন যেটা, সেটা হচ্ছে অনেকগুলি অপারেশনের সামেশন। বাট অনেকগুলি ট্রানজেকশনও কিন্তু চাইলে একসাথে প্যারালালি চলতে পারে। বিকজ নর্মাল সিনারিওতে এরকমই হয় যে অনেকগুলি মাল্টিপল ট্রানজেকশন এটা হচ্ছে প্যারালালি হয়। সো যেহেতু আসলে ট্রানজেকশনে প্যারালালি হয়, সো এই ক্ষেত্রে আসলে আমাদের এই আইসোলেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রিজন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, যে ধরলাম যে ইউজার এ আছে আর হচ্ছে ইউজার বি আছে। সো ইউজার এ চাচ্ছে তার হচ্ছে কিছু টাকা সে বি তে ট্রান্সফার করবে। তো ইউজার এ এর কাছে ধরি হচ্ছে 1,000 টাকা আছে। সে হচ্ছে এখান থেকে আবার আগের মতো ইউজার বি তে ধরি 500 টাকা আছে। তো সে হচ্ছে এখান থেকে 100 টাকা ইউজার বি তে ট্রান্সফার করবে। তো যখন ট্রান্সফার করবে তখন হচ্ছে তার 900 টাকা থাকবে এবং এখানে থাকবে হচ্ছে 100 টাকা। 100 টাকা যোগ হয়েছে 600 টাকা থাকবে। বাট ইউজার যেটা করলো, সে হচ্ছে 100 টাকা যখন সে ট্রান্সফার করলো, ওই মোমেন্টে সে হয়তো তার ওয়েবসাইটে ট্যাব বা একটা ট্যাব খোলা ছিল, সেখানে সে 1,000 টাকার একটা পারচেস করতে চাইলো। সো তখন যেটা দেখা যাবে, যে ধরলাম এটা হচ্ছে একটা ওয়েবসাইটে ট্যাব। সো একটা সে হচ্ছে ই কমার্স সাইট থেকে সে 1,000 টাকা কোনো একটা পারচেস করতে চাইলো। বাট রাইট নাও কিন্তু তার আসলে 900 টাকা আছে। তো এই জিনিসটা কিন্তু আসলে মানে এক্সিকিউট হওয়া উচিত না, যেহেতু তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা নেই। বাট যেহেতু সে যখন 1,000 টাকা ছিল তখনই আসলে সে এই রিকোয়েস্টটা দিছে, এবং ওই টাইমে হচ্ছে সে উইথড্রল রিকোয়েস্টটা দিছে, তখন যদি এরকম হয় যে তার ট্রানজেকশনটাও হয়ে গেছে এবং ইউজারের কাছেও টাকাটা চলে গেছে, তাহলে কিন্তু আসলে আমাদের ডেটাবেসে অনেক বড় একটা প্রবলেম হবে। বিকজ এখানে একটা এক্সট্রা মানি আছে যেটা হচ্ছে আসলে আমাদের রং ক্যালকুলেশনের কারণে আসতেছে। তো এই ক্ষেত্রে আসলে ডেটাবেস কি করবে, যখন হচ্ছে সে 100 টাকার একটা উইথড্রল রিকোয়েস্টটা সে যখন ইউজার বি তে পাঠাবে, তখন হচ্ছে ডেটাবেসের একটা টেম্পোরাল স্টেটে যাবে, সেটা হচ্ছে লক। তো তার জন্য ওই তার ডেটাবেসের ওই পার্টটা হচ্ছে লক থাকবে। তো ওই মোমেন্টে যখন সে 100 টাকাটা পাঠাবে, ওই 100 টাকাটা যে actually মানে যে ট্রানজাকশনটা আগে করবে অ্যাকচুয়ালি, তো ধরি সে যদি 100 টাকা ট্রানজাকশনটা আগে করে, তো ওই ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ডেটাবেসটা লক থাকবে। সে কিন্তু চাইলে ওই মোমেন্টেই তার ই কমার্স সাইটে সে পারচেসটা করতে পারে। বাট যেহেতু ডেটাবেস লক আছে, ডেটাবেস কি করবে, আগে হচ্ছে 100 টাকা ট্রানজাকশনটা সে কমপ্লিট করবে, সেই ইউজার বিতে 100 টাকা ট্রান্সফার করবে। বাট এরপরে যখন তার 900 টাকা থাকবে, ওই ব্যালেন্স দিয়ে হচ্ছে ডেটাবেস তার পরের ট্রানজাকশনটা এক্সিকিউট করবে, যেটা হচ্ছে সে 1,000 টাকার একটা পারচেস করলো। বাট তখন দেখবে যে আসলে তার এটা পসিবল না। তো তখন হচ্ছে তার এই যে এই ওয়েবসাইটে যে পারচেসটা এটা আসলে করতে দিবে না। তো এটা হচ্ছে ডেটাবেসের আইসোলেশনের কারণে, যে আমাদের যদি অনেকগুলি ট্রানজেকশন থাকে, যে আমাদের ধরি ট্রানজেকশন ট্রানজেকশন T1 T2 এগুলি যদি থাকে, সো মাল্টিপল ট্রানজেকশন আমরা এক টাইমে ইনিশিয়েট করতেই পারি। বাট হচ্ছে এক একটা এক্সিকিউট হয়ে পরেরটা এক্সিকিউট হবে, সো এক একটা এক্সিকিউট হবে আইসোলেশনে, অ্যাজ ইফ যে এই জিনিসটা হয়ে এরপর হচ্ছে পরেরটা হবে। সো একটা ট্রানজেকশন হওয়ার পরে ডেটাবেস তার পার্টটা লক থাকবে, এরপর ট্রানজেকশন 2 হবে, এরপর আবার লক থাকবে, এরপর ট্রানজেকশন 3 হবে। এটার কারণে যেটা হয় যে আমাদের যে মিসম্যাচটা বললাম, যে এরকম যদি কোনো সিনারিও হয় তার অ্যাকাউন্টে টাকা কম, সে টাকা ট্রান্সফার করছে এবং একই সাথে পারচেস করছে, এই জিনিসটা যাতে পসিবল না হয়। তো ডেটাবেসের এটা একটা কি একটা পয়েন্ট, যে ডেটাবেসের আইসোলেশনটা মেনটেন করতে হয়। এবং
পরের পয়েন্টে যদি বলি, এটা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি মানে হচ্ছে নর্মাল যে আমরা ফল্ট টলারেন্টের মতো চিন্তা করি, যে আমাদের ট্রানজাকশন যখন এক্সিকিউট হয়ে শেষ হবে, তো এরপরে হচ্ছে এই জিনিসটা মানে একটা ট্রানজাকশন যখন কমিট হবে, ফাইনালি যখন সবকিছু কন্ডিশন সে চেক করে কমিট হবে, কমিট হওয়ার পরে আমাদের ডেটাবেসের যে ডেটাটা এটা হচ্ছে টেম্পোরারি স্টোর থাকবে। লাইক হচ্ছে যে এই জিনিসটা আগে থেকেই ছিল এবং এই জিনিসটা পার্মানেন্ট এই ডেটাবেসে এই ভ্যালুটা থাকবে, যাতে হচ্ছে ফিউচার যখন আমরা অন্য কোনো ক্যালকুলেশন করব বা অন্য কোনো কাজ করব, ওই আমরা ট্রানজাকশনের পরের স্টেটে যে আমরা রেজাল্টটা পেয়েছি ওই রেজাল্টটা নিয়ে যাতে কাজ করি। তো এটা হচ্ছে নর্মালি যে ডিউরেবিলিটির কাজ, যে আমাদের কোনো কারণে যদি সিস্টেমে প্রবলেম হয় বা যাই হয়, আমরা যাতে অবশ্যই ট্রানজাকশনের পরের স্টেটটা আমরা দেখতে পারি, এটা যতগুলি সাকসেসফুল ট্রানজাকশন ছিল এর পরের স্টেটটা যাতে আমরা দেখতে পারি, এটা হচ্ছে ডেটাবেসের কাজ, যে সেই ডিউরেবিলিটিটা মেনটেন করবে। সো ইন জেনারেল এটাই হচ্ছে যে আমাদের ডেটাবেসের অ্যাসিড প্রপার্টি, এই চারটা জিনিস মিলে আসলে ডেটাবেসের অ্যাসিড প্রপার্টিটা বিল্ড আপ হয়।